আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করছি একটি সিসিটিভি ফুটেজ দিয়ে। সিসিটিভি ফুটেজটি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ঘটে যাওয়া একটি মৃত্যুকে কেন্দ্র করে খুব দুঃখজনক একটি ঘটনার সিসিটিভি ফুটেজ। চলুন আগে ফুটেজটি দেখি, তারপরে খবরের বিশ্লেষণে যাচ্ছি। চালু করে দেন স্যার, ঝগড়াতে নিয়ে আসে। মানুষ আসছে? না না, এখন আসেন। ইয়া করে দেন স্যার আপনি। ঠিক আছে। এটা হচ্ছে ভিডিও হচ্ছে। অলরেডি 15 মিনিট রোগীর মানুষ নাই। সিপিআর মানুষ নেই। ভাই ডেট কনফার্ম করতেছে। আস্তে শুরু করুন। লম্বা চুলাম না, সাদা গেঞ্জি অ্যান্ড এটা এখন থেকে কালো গেঞ্জি, ওরা তিনজন লম্বা, তিনজন কোনো কষ্ট ছাড়া 20 মিনিট কেউ ছিল না। ওইটাই ও বাইরে বানাবে। খুব অ্যাগ্রেসিভ বিহেভ করতেছে এই মহিলা না, এবং এতক্ষণ যে মহিলা ছিল না ওই মহিলাই বলছে ডাক্তার কিছু করেনি। 20 মিনিট ধরে রোগী মারা গেছে, কোনো পেশেন্ট পার্টি কেউ ছিল না। এই মহিলা 20 মিনিট পরে এসে ছেলেগুলাকে উস্কা দিচ্ছে যে ডাক্তার কিছু করেনি। মনিটর টনিটর সব ভেঙে ফেলছে। আসা মাত্র তো ভেঙে গেছে। ওই যে মহিলা বলতেছে এতক্ষণ দেখছে, ওই মহিলাটা কিন্তু ছিল। এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে বলতেছে। চেয়ারে লাথি মারতেছে, ডাক্তার দিকে তেড়ে আসতেছে। এই স্যার, ভাইকে মারতেছে। ভাইয়ের গায়ে হাত তুলতেছে। আবার গিয়ে মারতে গেছে। এই কলার ধরছে। আচ্ছা, এখানে একজন লম্বা ছিল আপনাদের সাথে কথা বলতে, দাড়িওয়ালা, উনি মনে নার্সের গায়ে হাত তুলতেছে, নার্সকে মারতে গেছে। স্যারকে বের করে ফেলছে। ঘটনা বাইরে চলে গেল। ওই থেকে
সে দূরে যাচ্ছে ডাক্তারদের। আমরা ফুটেজটিতে কি দেখতে পেলাম? আমরা ফুটেজটিতে দেখতে পেলাম যে একজন পেশেন্ট করোনারি কেয়ার ইউনিট, যেটিকে বলা হয় হৃদরোগীদের জন্য আইসিইউ, সেখানে একজন পেশেন্ট এক্সপায়ার করেছেন, খুবই দুঃখজনক। এবং এই যে পেশেন্টটি এক্সপায়ার করলো, আগে সেই পেশেন্ট সম্পর্কে একটু ইনফর্ম করে রাখি। পেশেন্ট অত্যন্ত মুমূর্ষ অবস্থায় ভর্তি হয়েছিলেন এবং তার আগে 2বার বাইপাস সার্জারি হয়েছে হার্টের। পরবর্তীতে তার একটি রিং পরানোর ইতিহাস আছে, অর্থাৎ তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। যখন তিনি অ্যাডমিশন নেন তখন তার ইজেকশন ফ্র্যাকশন ছিল 35%, অর্থাৎ তার হৃদযন্ত্রের রক্ত সরবরাহ করার ক্ষমতা বা ব্লাড পাম্প করার ক্ষমতা ছিল মাত্র 35%, যেটি সাধারণ মানুষের 60+ থেকে 70%-এর মধ্যে থাকে। সো এরকম একটি পেশেন্ট যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারেন, তিনি যে কোনো সময় এক্সপায়ার করতে পারেন, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, এবং এই পেশেন্টের ক্ষেত্রে সেই কার্ডিয়াক অ্যারেস্ট বা আবার একটি হার্ট অ্যাটাকের সিচুয়েশন তৈরি হয়েছিল। এবং দুর্ভাগ্যজনকভাবে সিপিআর দেওয়ার পরেও, যত ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব নেওয়ার পরেও পেশেন্টকে সার্ভাইভ করানো যায়নি। এরপরে ওখানকার যে সিচুয়েশন ঘটলো সেটা তো আপনারা দেখলেন। যখন পেশেন্ট এক্সপায়ার করলো তখন কিন্তু সেখানে পেশেন্ট পার্টি উপস্থিত ছিল না, কেউ উপস্থিত ছিলেন না। এবং একজন ভদ্রলোককে দেখা গেল যিনি টেলিফোন করছেন, সেই ভদ্রলোক হচ্ছেন তার উল্টো পাশের বেডের যে অ্যাটেন্ডেন্ট তিনি, এবং আমরা তার কথাও শুনবো একটু পরে, তারও একটি সাক্ষাৎকার আছে, সেই সাক্ষাৎকারটিও আমি আপনাদেরকে দেখাবো। তো যখন পেশেন্ট পার্টি আসলো, আসার পরে তারা প্রথমেই যে কাজটি করলো সেটি হচ্ছে হাসপাতাল, অর্থাৎ সরকারি হাসপাতাল, সেই হাসপাতালের সিসি ইউর যে মনিটর, সেই মনিটরগুলো, পেশেন্ট মনিটরগুলো তারা ভাঙাভাঙি শুরু করলো। পরবর্তীতে তারা ডক্টরকে আহত করলো, আঘাত করলো, নার্সদের দিকে তেড়ে গেল, নার্সদের গায়েও হাত তুললো, এবং পরবর্তীতে দেখলেন ভিডিওতে যে ডক্টরকে টানতে টানতে তারা সিসিইউ থেকে বের করলো, এবং সেখানে তারা ডক্টরকে অনেক নির্মমভাবে অ্যাসল্ট করেছে। পরবর্তীতে সেখানে ডক্টরকে মারতে মারতে 4তলা থেকে নিচতলায় আনা হয়েছে, এবং সেখানে এক পর্যায়ে ডক্টর জ্ঞান হারিয়ে ফেলেন। ডক্টর সজীব কাজী, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন, তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে তিনি ফ্লোরে পড়ে যান। ডক্টরকে যেভাবে আহত করা হয়েছে সেই বর্ণনাটি একটু দিচ্ছি। সেটি হচ্ছে যে এই গণপিটুনিতে এবং এভাবে নির্মমভাবে আঘাত করার ফলে ডক্টর সজীব কাজীর কানের পর্দা ফেটে গিয়েছে, তার চোয়ালের হাড় ভেঙে গিয়েছে, তার ঠোঁট জখম হয়েছে, এবং সব থেকে চিন্তার বিষয় যেটি সেটি হচ্ছে যে তার মস্তিষ্কের টেম্পোরাল লোবে সেখানে হচ্ছে কনটিউশন আছে, অর্থাৎ সেটি আঘাতপ্রাপ্ত হয়েছে, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। পরবর্তীতে তার কি হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তাকে চিটং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আপনি আসলেন, আপনার পেশেন্ট এক্সপায়ার করেছে, অত্যন্ত দুঃখজনক, আপনি নিদারুণ কষ্টে থাকবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনি কোনো ধরনের কথা না শুনে, আপনি কোনো কিছু অবজার্ভ না করে, কোনো কিছু প্রমাণ না করে, আপনি কি একজন ডক্টরকে এই ভুল চিকিৎসার জন্য মানে আহত করতে পারেন, আঘাত করতে পারেন? এবং এমনভাবেই আপনি আঘাত করলেন যে সেই ডক্টরকে এখন হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে, এবং তিনি কতটুকু ভালো হবেন, কত তাড়াতাড়ি সুস্থ হবেন সেটিও আমরা জানি না। আরো খবর হচ্ছে এই ডক্টরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, হাসপাতালের ভিতরে টমটম আনা হয়েছিল, এবং টমটমে করে এই ডক্টরকে গুম করে বা এই ডক্টরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, ভুল চিকিৎসা আপনি কিভাবে প্রমাণ করবেন? এই প্রশ্নে যাবার আগে এবং আরো কিছু বিশ্লেষণে যাবার আগে আমরা এই পেশেন্টের উল্টো পাশের বেডে যে অ্যাটেন্ডেন্ট ছিলেন তার ভিডিওটি একটু দেখে আসি। যখন ডাক্তারকে মারধর করছিল, মারধর করার সময় আমি যখন ডাক্তারকে সুটা নিতে গেছি, তারপর আমাকে একদম ধরে এনে এখান থেকে এনে এখানে ঘুষা মারছে, আর একটা লাথি মারছে, আর গ্রিল দিয়ে ধাক্কা দিচ্ছে, এখানে হাত পেটে গেছে, এই যে হাতে ব্যথা পাইছি। এরপরে ডাক্তারকে তবু আমি বাঁচাতে চাইছিলাম, ডাক্তারকে এরা মানে 20-25 জন লোক এসে ডাক্তারকে এদিকে নিয়ে গেছে, সিঁড়ি থেকে মেরে মেরে নামাইছে একদম ইমার্জেন্সি পর্যন্ত, আবার টমটম পরে নাকি তুলে নিয়ে যাচ্ছে। এরপরে এখন ইমার্জেন্সিতে হস্তান্তর আছে ডক্টর। আর ভিতরে দেখেন, ভিতরে অবস্থা দেখেন। পরিবার কি জন্য কি দাবি তুলে? এখন রুগীর সাথে কেউ ছিল না, রুগীর সাথে একজন ছিল মহিলা, মহিলাটার বাইরে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছিল আমি চলে যাচ্ছি, রুগীটা একটু দেখিও। আমি বলতেছি আমি পারবো না, আমি দেখতে, এখানে এটা হচ্ছে সিসিইউ, এটা অন্য ওয়ার্ড না, এখানে একটা রুগীর সাথে একজন অ্যাটেন্ডেন্ট 24 ঘন্টা লাগে, আপনি এখানে থাকেন, আপনি কোথাও যান না। এটা আমি বলার পরেও মেয়েটা চলে গেছে, মহিলাটা কোথায় গেছে ও জানে।
তারপর এরপরে আধা ঘন্টা কি 20 মিনিট 40 মিনিট পর একটা রুগী যখন বেশি খারাপ রোহিঙ্গা রুগীটা, ওইটা আপুরা দেখতেছে। আপুরা দেখার সময় দেখতেছে আমি ওই গিয়ে রুগীটা একটু খারাপ হয়েছে, ওই রুগীটা একটু খারাপ হয়েছে। খারাপ হওয়ার পর আমি আপুকে ডাক দিচ্ছি, আপু গিয়ে আমার ডাক্তারকে দূর দিয়ে ডেকে নিয়ে গেছে। ডাক্তার আর আপুরা সবাই অনেক চেষ্টা করছিল রুগীটা বাঁচাতে। আর রুগীর হাতে একটা মোবাইল ছিল, মোবাইলটা আমি নিয়ে ওই রুগীর অ্যাটেন্ডেন্সকে সবাইকে একজন একজন করে ফোন দিছি, 3জনকে। ফোন দেওয়ার পরে এরা প্রায় 15 থেকে 20 মিনিট পর আসছে। ফোন দেওয়ার পরেও 20 মিনিট পর আসছে। আসার সাথে সাথে ওইখানে ঢুকার সাথে সাথে বলতেছে আমার আব্বু মারা গেছে বলে মেশিন গুলো নিয়ে আসাতেছে। এখানে সব সিসি ক্যামেরা মেশিনটা ফুটেজ আছে, আপনারা সব চেক করে দেখতে পারেন। এই লোকের ভিডিও থেকে কিন্তু খুব স্পষ্ট যে পেশেন্ট পার্টি সে সময় উপস্থিত ছিল না, তাদেরকে অনেকবার ফোন করা হয়েছে, তারা 15-20 মিনিট পরে এসেছেন। তারা এই ব্যাপারটিতে অতটা সিরিয়াস ছিলেন কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে যে মহিলা চলে গিয়েছিলেন তিনি সম্ভবত সবাইকে বলেছেন যে এখানে ডক্টর গাফিলতি ছিল, ডক্টর কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, কিন্তু এই ব্যাপারটি দেখার জন্য উনি আসলে সেখানে উপস্থিত ছিলেন না। আমাদের চিকিৎসা যে খাত বা আমাদের চিকিৎসা সেক্টর বা হেলথ সেক্টর, এই সেক্টরটি সব থেকে অবহেলিত। শিক্ষার পরে শিক্ষা এবং চিকিৎসা এই দুইটি সেক্টর সমানভাবে অবহেলিত। তবে স্বাস্থ্য খাত যে ব্যাপারটি সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন পেশেন্ট যখন অসুস্থ হয়, ক্রিটিক্যালি ইল অবস্থায় সে তখন হাসপাতালে যায়, তখন তাকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তার প্রথম প্রবলেম শুরু হয় একেবারে হাসপাতালের গেট থেকে, যেখানে পেশেন্টকে ট্রলিতে ওঠানো থেকে শুরু করে আপনি হাসপাতালের বেড পাওয়া, এবং এই প্রত্যেকটা স্টেপে আপনার এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বকশিস দেওয়া, ট্রলি ঠিক মতো না পাওয়া, পরবর্তীতে ট্রলি নিয়ে আপনি হাসপাতালে গেলেন, হাসপাতালের বেডে গেলেন, সেখানে বেড না পাওয়া আপনাকে মাটিতে থাকতে হচ্ছে, তাও থাকলেন, বা বেড ম্যানেজ করার জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে। পরবর্তীতে ডক্টর কোথায় আছেন সেই ব্যাপারটি দেখতে হচ্ছে। ডক্টর আসার পরে অনেক সময় চিকিৎসকরা ঠিকমতো কাউন্সেলিং করেন না, অনেক ক্ষেত্রেই চিকিৎসকদের সাথে কমিউনিকেশন করা যায় না, তাদেরকে পাওয়া যায় না। এরকম নানাবিধ সমস্যা আমাদের হেলথ সেক্টরে আছে। ডাক্তারদের প্রতি সাধারণ মানুষের এই যে আস্থার সংকট, এই আস্থার সংকটটি আসলে একদিনে তৈরি হয়নি। এই আস্থার সংকট তৈরির পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, এবং সব থেকে বড় যে ফ্যাক্টরটি কাজ করেছে সেটি হচ্ছে সাধারণ মানুষ জানেই না একজন চিকিৎসক যদি ভুল চিকিৎসা করেন বা নেগলিজেন্সি করেন তাহলে তারা যাবেন কার কাছে, অভিযোগটা দায়ের করবেন কার কাছে। বিএমডিসি বা বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল নামে যে একটি প্রতিষ্ঠান আছে, যাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারগুলো দেখভাল করা, অর্থাৎ কোনো ডক্টর নেগলিজেন্সি করলেন কিনা, কোনো ডক্টর ভুল চিকিৎসা দিলেন কিনা, এই ব্যাপারগুলো দেখা যাদের দায়িত্ব, তাদের নাম সাধারণ মানুষ কয়জন জানে? তারা যে ভূমিকাগুলো পালন করতে পারেন সেই ভূমিকাগুলো আজ পর্যন্ত তারা পালন করেছেন কি? যদি না করে থাকেন তাহলে এই দায়িত্বে যারা আছেন তাদেরকে জবাবদিহির আওতায় আমরা কবে নিয়ে আসতে পারবো? সাধারণ মানুষ এই স্বাস্থ্য ব্যবস্থা থেকে কি চান? তারা হয়রানি বন্ধ করতে চান, তারা চান হাসপাতালে যাওয়ার পরে তাদের পেশেন্টকে প্রায়োরিটি দেওয়া হবে, তাদের সাথে ভালোভাবে কথা বলা হবে, রোগ সম্পর্কে জানানো হবে, ইনভেস্টিগেশন গুলো ঠিকভাবে করা হবে, তাদের চিকিৎসা যথাসময় হবে। এটুকুই তাদের চাওয়া, এর বেশি কিছু সাধারণ মানুষ চায় না। কিন্তু এখানে যে পুরো সিস্টেমটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং চিকিৎসক যে এই সিস্টেমের একটি অংশ, সেই ব্যাপারটি আসলে অনেকেই আমরা বুঝতে চাই না, এবং তার ফলশ্রুতিতে সমস্ত দায়ভার চিকিৎসকদের উপরে দিয়ে দেয়। কোন চিকিৎসক যদি ভুল করে আপনি কোথায় যাবেন? বিএমডিসিতে যাবেন, কিন্তু বিএমডিসিতে যাওয়ার পরে সেই তদন্ত প্রক্রিয়া কতদিন চলবে, সেটি নিরপেক্ষ হবে কিনা, চিকিৎসকদের পক্ষে বায়াসনেস কাজ করবে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে সাধারণ মানুষদের প্রশ্ন থাকতেই পারে। এই ব্যাপারগুলোতে জোর দেওয়া উচিত। স্বাস্থ্য উপদেষ্টা বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন, চিকিৎসা নিতে গিয়েছেন, এবং এটিও আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য লজ্জাজনক যে আমাদের দেশের স্বাস্থ্য উপদেষ্টা তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সেবার মানের উপরে তিনি ভরসা রাখতে পারেননি। কিন্তু প্রথম থেকেই এই স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা প্রোঅ্যাক্টিভ দেখিনি। তিনি ঝামেলা হলে সেটিকে মেটানোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন, দুই একবার তিনি কথা বলেছেন, কিন্তু তিনি যেহেতু চিকিৎসক নন, তিনি আসলে এই পুরো হেলথ সিস্টেমের কোথায় কোথায় গলদ আছে সেই ব্যাপারগুলো তিনি সঠিকভাবে ধরতেও পারবেন না। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার চাইবার বা সংস্কার করার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটি স্বাস্থ্য খাতে প্রতিফলিত হবে না।
সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তীব্র আবেদন থাকবে, জোরালো আবেদন থাকবে, চিকিৎসক হিসেবে বা চিকিৎসক হিসেবে যারা কাজ করছেন, নিরপেক্ষ চিকিৎসক হিসেবে যারা কাজ করছেন, কোনো দলবাজির সাথে যারা নেই, এরকম চিকিৎসক বাংলাদেশে অনেক আছেন, তাদের মধ্য থেকে কাউকে স্বাস্থ্য উপদেষ্টা করা হোক। অন্তত স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের প্রক্রিয়াটি যেন শুরু হয়। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ধারাবাহিকভাবে আরো কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও ব্যাপারে কথা হবে। আল্লাহ হাফেজ।